রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের উদ্ভট সব অজুহাত, জুড়ে দিল নানা শর্ত, একই সুর ইউরোপীয় ইউনিয়নের। করোনায় বাস্তবায়ন হলো এক যুগ আগের উদ্যোগ, গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি কমাবে ভোগান্তি, ক্রমান্বয়ে আয়তায় আসবে সব প্রতিষ্ঠান। এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য, আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে টিকাদান। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। চলতি সপ্তাহে ভাষাঞ্চরে শুরু হতে যাওয়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নানা টালবাহানা শুরু করেছে জাতিসংঘ। তাদের দাবি, এ বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। এমনকি স্থানান্তর প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে নানা শর্ত জুড়ে দিয়েছে তারা। দুপুরে এক আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের মূল্যায়নের পর তারা এ বিষয়ে মতামত জানাবে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘের এই দৃষ্টিভঙ্গি দুঃখজনক। দৃশ্যটা মনে দাগ কেটে যাওয়ার কথা। মধ্য আমেরিকা থেকে আসা পরিবারগুলোকে আটকে ট্রাম্প প্রশাসন যখন মা বাবার কোল থেকে শিশুদের আলাদা করে ক্যাম্পে নিয়ে যায়, তখনও চুপ ছিল জাতিসংঘ। মানবাধিকারের উচ্চকিত স্লোগান সেখানে বন্দী ক্ষমতার কাঁটাতারে। সব প্রস্তুতি শেষ যখন স্বেচ্ছায় রোহিঙ্গারাও আগ্রহী যেতে, এখন সেখানে আপত্তি জাতিসংঘের। 2017 সাল থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের উপর যতটা আন্তর্জাতিক চাপ বাড়ানো দরকার ছিল, সেটা তৈরি করতে পারেনি সংস্থাটি। সাময়িক বিকল্প হিসেবে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের ঠাঁই দেওয়ার সব প্রস্তুতি সেরেছে বাংলাদেশ সরকার। চলতি সপ্তাহে রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ঘোষণার পর বুধবার পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, এই বিষয়ে তাদের অন্তর্ভুক্ত করেনি সরকার, নানা শর্ত জুড়ে দেয় তারা। এদিকে বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ডিকেপ টকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, জাতিসংঘের ভূমিকার দিকে তাকিয়ে আছেন তারা। আমরা রোহিঙ্গাদের ভাষাঞ্চরে প্রত্যাবাসন বিষয়ে জাতিসংঘের কারিগরি দল যে রিপোর্ট দেবে সেটির দিকে তাকিয়ে আছি। তাদের রিপোর্টের পর আমাদের মতামত জানাবো। তবে এই প্রক্রিয়াটি অবশ্যই নিরাপদ ও স্বেচ্ছায় হতে হবে। বিশ্লেষকদের মতে ভাষাঞ্চর ইস্যুতে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। রোহিঙ্গাদের নিয়ে এই পশ্চিমা বিশ্বের একটা দুর্বিসন্ধি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এই রোহিঙ্গা সমস্যার সমাধান চায় না। পশ্চিমা বিশ্বে যেটা ঘটছে সেটা নিয়ে কোনো কথা নাই। যখনই বাংলাদেশ বা আমাদের এই ধরনের উন্নয়নশীল দেশে এই ধরনের ঘটনা ঘটে, তখন তারা নানা রকম অজুহাত, নানা রকম কথা বলে, যাতে তাদের দ্বৈত নীতিরই বহিঃপ্রকাশ ঘটে। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সরকারের পাশাপাশি এর মধ্যেই কাজ শুরু করেছে দেশি বিদেশি 22টি বেসরকারি উন্নয়ন সংস্থা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষও। এতে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। মনোবিজ্ঞানীরা বলছেন, পরিবার থেকেই অপরের প্রতি শ্রদ্ধাশীল হবার শিক্ষা জরুরি। আর প্রযুক্তিগত সহায়তা নিয়ে ভুক্তভোগীরা পেতে পারেন প্রতিকার। প্রান্তি সারোয়ারের রিপোর্ট। ডিজিটাল দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে খুব কম মানুষই আছেন। জন্মদিনের শুভেচ্ছা থেকে শুরু করে জীবন বাঁচাতে রক্তের সন্ধানে যেমন লাগে এই মাধ্যম, তেমনি মাঝে মাঝে তা হয়ে ওঠে ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপের ভয়ঙ্কর হাতিয়ার। সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা চোখে আঙুল দিয়ে আবারও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, একটি মানুষের অন্দরমহলে কতটুকু উকি দেওয়া যাবে। কলকাতার জনপ্রিয় ও মেধাবী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীকে। অথচ তাদের বিয়েতে মধুরিমার দৈহিক গঠন, গায়ের রং নিয়ে শুরু হয় ট্রলের বন্যা। একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন ডিভোর্সের কথা। ব্যাখ্যা করেছেন তিনি কেন ডিভোর্স দিয়েছেন তার স্বামী অপুকে। তবুও নিস্তার মেলেনি ট্রল থেকে। কেবল মিডিয়ার মানুষ নন, সাধারণ মানুষও এই ট্রলের শিকার হচ্ছেন। মত প্রকাশ করার এখন অবারিত সুযোগ। যে কেউ ইচ্ছা করলে ইতি কিংবা নেতিবাচক যে কোনো সমালোচনাই করতে পারেন। আর সেই সুযোগটাকেই কেউ কেউ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে পরিণত করেছেন ট্রলের উর্বর ভূমিতে। কেন এই বিকৃতি? যে কোনোভাবে একটি মন্তব্য করতে পারাতেই যেন সুখ। তবে উপায় কি? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কেমন, আমরা কোন পরিবার থেকে এসেছি,
এটাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। প্রশ্ন হলো, এই অসঙ্গতি কিংবা সংকটের পিছনে গণমাধ্যম কি দায় এড়াতে পারে? এ বিষয়ে মতামত জানালেন এই গণমাধ্যম কর্মী। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বিস্তার ঘটেছে, কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে আমরা এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের সুষ্ঠু ব্যবহারের মতো শিক্ষিত হয়ে উঠতে পারিনি। সামাজিক এই সংকট থেকে বের হতে প্রযুক্তিগত কোনো সমাধান আছে কি? একটা কমিউনিটি তৈরি করা দরকার, যে কমিউনিটির কাজই হবে বিভিন্ন এই ধরনের যারা অ্যাবিউজিং কিংবা উত্ত্যক্ত করে তাদের বিরুদ্ধে বিভিন্ন রিপোর্ট করা। আইন কিংবা বিধিনিষেধ দিয়ে নয়, সাধারণ মানুষকে ভালো মন্দের ব্যাপারে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক সকলের ভালোবাসা আর সৌহার্দ্য প্রকাশের মাধ্যম, এমনটাই সবার প্রত্যাশা। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা। করোনায় বাস্তবায়ন হলো এক যুগ আগের উদ্যোগের। দেশের 18টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবছর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একে একে বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ পদ্ধতির আওতায় আসবে বলে আশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। উচ্চ মাধ্যমিকের সিডি পেরুতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে সামিল হয় দেশের লাখো শিক্ষার্থী। দেশ জুড়ে ছড়িয়ে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটিতেই ভর্তি প্রক্রিয়া আলাদা, তাই একজন ভর্তিচ্ছুকে হন্য হয়ে ছুটতে হয় এক প্রান্ত থেকে অপর প্রান্তে। 2008 সাল থেকে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার উদ্যোগের কথা থাকলেও এক যুগ পরে করোনার কারণে এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে দেশের 18টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এই গুচ্ছের আওতায় 3টি পরীক্ষা নেবে। একটি পরীক্ষা নেবে বিজ্ঞানের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে বাণিজ্যের ছাত্রদের জন্য, আরেকটি পরীক্ষা নেবে কলার মানবিক ছাত্রদের জন্য। ওই গুচ্ছতে যে ভর্তি পরীক্ষা হবে তার উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের ভর্তি করা হবে। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ 18টি প্রতিষ্ঠান গুচ্ছ পদ্ধতির আওতায় থাকবে। এছাড়া বিশেষায়িত কৃষি ও প্রকৌশল বিদ্যার বিশ্ববিদ্যালয়গুলো এর আওতায় চলে আসার আশা করছে কমিশন। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি হওয়ার কারণে সময় খুব সংক্ষেপ থাকে এবং দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তাহলে তাদের আর্থিক সংকটে তৈরি হয়, তারপর নিরাপত্তা বিঘ্নিত হয়। এমন পদ্ধতিতে শিক্ষার্থীরা মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পরীক্ষা দেওয়ার পর জাতীয় স্কোরের ভিত্তিতে পছন্দের ক্যাম্পাস পাবে বলে জানালেন গুচ্ছের আওতায় থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গুচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলে আমরা সর্বোচ্চ সেরা শিক্ষার্থীকেই আমরা পাবো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য। এদিকে বুয়েটের নেতৃত্বে কুয়েট, রুয়েট, চুয়েটকে নিয়েও গুচ্ছ হবে বলে জানালেন এই শিক্ষক। একাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্ত হয়েছে যে বুয়েটের নেতৃত্বে অন্যান্য যে 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে সেই 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একত্রে নেওয়া সম্ভব। গেল শিক্ষাবর্ষে দেশের 60টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিলেও সব বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি বাস্তবায়নে স্বচ্ছতায় নতুন ধারা তৈরি হবে বলে মত শিক্ষাবিদদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে রাজধানীতে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজও অভিযান চালিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানী যাত্রাবাড়ি মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যারা মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন বা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তাদেরকে প্রথমে সচেতন করা হয়, পরে মাস্ক পরিয়ে জরিমানা করে ছেড়ে দেওয়া হচ্ছে। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জেল জরিমানা করাই অভিযানের মূল উদ্দেশ্য না, অভিযানের মাধ্যমে মানুষকে সচেতন করতে চান তারা। তবে আপাতত 300 থেকে 400 টাকা জরিমানা অনাদায়ে জেল দেওয়া হচ্ছে। প্রয়োজনে শাস্তির মাত্রা বাড়ানো হবে বলেও জানিয়েছেন র্যাবের ম্যাজিস্ট্রেট। সরকারের যে নির্দেশনা আছে সকলেই যাতে মাস্ক পরে, সেই জন্য আমরা এখানে যারা আপনার বিভিন্ন নিম্নবিত্তের লোক আছে বা নিম্ন আয়ের লোক তাদেরকে আমরা কিন্তু বিনামূল্যে মাস্ক সরবরাহ করছি, বিতরণ করছি। এবং যারা কিন্তু ডিউ টু কেয়ারলেসনেস বা আপনার অবহেলাজনিতভাবে মাস্ক পরিধান করছে না তাদের কিন্তু বিভিন্ন অঙ্কে জরিমানা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আজ দুপুর পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 38 জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,713 জনে। এছাড়া শনাক্ত হয়েছেন 2,198 জন।
গত 24 ঘন্টায় কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে 15,972 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 28,04,174 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 2,198 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,69,423 জন। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 6,173 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,562 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,85,786 জন। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকেই 95% সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু করার আশা করছে ব্রিটেন। করোনার লাগাম টেনে ধরতে অবশেষে আশার আলো হয়ে এলো মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে করোনা থেকে 95% পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিন। ফাইজার ও বায়োএনটেকের প্রতিষেধকটি তাই নিরাপদে ব্যবহার করা যাবে বলেও জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশদের ভ্যাকসিন দিতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। 4 কোটি ডোজ কিনতে চুক্তি করেছে ব্রিটেন, যা 2 কোটি মানুষের জন্য পর্যাপ্ত। আগামী সপ্তাহের মধ্যেই টিকাদান কার্যক্রম শুরু করার আশা ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর। BNT162B2 নামের এই ভ্যাকসিনটি সংরক্ষণ করতে হবে -70°C তাপমাত্রায়। RNA টাইপের এই ভ্যাকসিনের দাম পড়বে $20। খুব কম সময়ের মধ্যেই বাজারে আসতে যাচ্ছে প্রতিষেধকটি। সাধারণত একটি ভ্যাকসিন সরবরাহে 1 দশকের বেশি সময় লাগলেও মাত্র 10 মাসে সব প্রক্রিয়া সম্পন্ন করল ফাইজার ও বায়োএনটেক। যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ভ্যাকসিনটি। ওমর ইনান, সময় সংবাদ। ব্রিটেনের ভ্যাকসিনের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব। সাতিলা, পুরো ব্রিটেনবাসী যেখানে অপেক্ষা করছিল ভ্যাকসিনের ভাইরাসে, সেটি আজ সকাল 10টার দিকে যুক্তরাজ্যের যে সরকার তারা অফিসিয়ালি প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা ঘোষণা করেছেন যে জার্মান ভিত্তিক সংস্থা বায়োএনটেক এবং আমেরিকান সংস্থা ফাইজারের যৌথ গবেষণার ফলে যে ভ্যাকসিনটি ফাইজার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটি তারা অনুমোদন করেছে এবং আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিনটি 1 কোটি জনগণের উপর হয়তো প্রয়োগ করা হবে এবং প্রাথমিকভাবে তারা 4 কোটি ডোজ তারা চাহিদা পত্র তারা ঘোষণা করছে এবং এটি 2 দফায় প্রথমবার 2 কোটি এই মানুষের শরীরে দেওয়া হবে এবং পরে 1 সপ্তাহ পরে হয়তো আরও 2 কোটি এই একই মানুষের শরীরে দ্বিতীয়বার দেওয়া হবে। তবে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এই যে ফাইজার যে ভ্যাকসিনটি আবিষ্কার করেছে, এটি নেতৃত্বে রয়েছেন টার্কিশ মুসলিম দম্পতি। তাদের এই যে 10 মাসে তাদের যে নিরলস প্রচেষ্টার ফলে কিন্তু তারা এই ভ্যাকসিনটি পাওয়া শুরু করছে এবং এই ভ্যাকসিনটি এখন পর্যন্ত 6টি দেশের 43,500 লোকের শরীরে প্রয়োগ করা হয়েছে এবং এর ফলে কিন্তু 95% তারা 95% তারা যে সাকসেস রেট রয়েছে এবং এখন পর্যন্ত এর যে সাইড এফেক্ট রয়েছে সেটি খুবই কম বলে আমাদেরকে ব্রিটিশ সরকারের যে প্রতিনিধি দল আজকে যে সংবাদ সম্মেলন করেছে আমরা সেখানে জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় এসে জানিয়ে রাখা দরকার যে আগামী সপ্তাহের প্রথম দিকে হয়তো যারা এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন তাদের শরীরে এটি প্রয়োগ করা হবে এবং ধীরে ধীরে হয়তো এটি ব্রিটেনবাসীর উপরে প্রয়োগ করা হবে। এবং আপনার একটি বিষয় জানিয়ে রাখা দরকার, যেখানে একটি ভ্যাকসিনের নানা ধরনের গবেষণা করার পরে 1 দশকের বেশি সময় লেগে যায়, তবে এই ভ্যাকসিনটি মাত্র 10 মাসে পেতে যাচ্ছে ব্রিটেনবাসী। আর একটা বিষয় জানিয়ে রাখা দরকার, এই ভ্যাকসিনের পরীক্ষামূলক এখন পর্যন্ত জার্মান, যুক্তরাষ্ট্র, আফ্রিকা সহ 6টি দেশে গবেষণা চালানো হয়েছে। আর যে বিষয়টি রয়েছে এই যে ভ্যাকসিনের অনুমোদন দেওয়া প্রথম দেশ হলো যুক্তরাজ্য এবং এর ফলে কিন্তু এখানে যারা ব্রিটেন প্রবাসী যারা বাংলাদেশে রয়েছেন, পাশাপাশি যারা ব্রিটেনবাসী রয়েছেন, তারা কিন্তু কিছুটা হলো স্বস্তি পেয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিনের খবরে কিন্তু এখনই স্বস্তি পেয়ে কোনো লাভ নেই। এখন পর্যন্ত যারা ব্রিটিশ জনগণ রয়েছে এবং সবাই কিন্তু যেসব সামাজিক দূরত্ব, পাশাপাশি মাস্ক পরিধান সহ যেসব নিরাপত্তা বিষয় যেসব বিধি নিষেধ রয়েছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে। এখন দেখার বিষয় রয়েছে যে এই যে ভ্যাকসিনের পরে এই ভ্যাকসিনের সর্বোচ্চ প্রয়োগের ক্ষেত্রে ব্রিটেন কতটুকু সুরক্ষিত হচ্ছে। এই ছিল লন্ডন থেকে সর্বশেষ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নানা সংগঠন। সকালে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালীবাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা সাম্প্রদায়িকতা ও মৌলবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় বক্তারা দেশের সব জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানান। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে ধর্মের অপব্যাখ্যাকারীদের আইনের আওতায় আনার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। আবেদনের ২.৫ মাস পর আলোচিত পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইন্টারপোলের চাহিদার পরিপ্রেক্ষিতে পরোয়ানা জারির এ আবেদন করে দুদক। দুদক আইনজীবী জানান, এই আদেশের ফলে তাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া এক ধাপ এগুলো। ৩৬০০ কোটি টাকা পাচারের মামলায় পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার, ব্যাংকপাড়ায় যিনি পরিচিত পিকে হালদার নামে, তাকে গ্রেফতার ও দেশে ফেরাতে জলঘোলা কম হয়নি। দ্বারস্থ হতে হয়েছে ইন্টারপোলের। ইন্টারপোল বলছে তাকে গ্রেফতারে আদালতের নির্দেশ লাগবে, অথচ এই পরোয়ানা জারির আইনি প্রক্রিয়া আটকে ছিল ২.৫ মাস ধরে। এতেই ক্ষোভ প্রকাশ করেছেন উচ্চ আদালত। অবশেষে পিকেকে গ্রেফতারে পরোয়ানা জারি করলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। দুদক আইনজীবী জানান, পরোয়ানার আদেশটি পাঠানো হবে ইন্টারপোলের কাছে। এর ফলে তাকে ফেরানোর প্রক্রিয়া এক ধাপ এগুলো। ইন্টারপোল আমাদেরকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট দেখতে চেয়েছে, যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা আদালতের আদেশটা আমাদেরকে দেখান, এবং যেহেতু এটা কগনিজেবল অফেন্স, এটাখানে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এখানে লাগে না, আপনাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই অ্যারেস্ট করা যাবে। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, যত বড় রুই কাতলা হোক, অর্থ পাচারকারীদের কোনো ছাড় দেওয়া যাবে না। শুধু পিকে হালদার না, সকল দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের সবাইকে, যত ক্ষমতাশীলই হোক, মানে সবাইকে, মানে দুর্নীতিবাজকে আমাদের ধরতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। দুদকের প্রতিবেদন বলছে, পিকের ৪৩ কোটি টাকা, ৫৮টি ব্যাংক হিসাব ও ১৭টি কোম্পানির শেয়ার জব্দ করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ল চীন। পাথর সংগ্রহ করে চীনা মহাকাশ গবেষণাকে গতিশীল করবে চ্যাংই 5। বদলে গেছে মেড ইন জিঞ্জিরার মানে। ছোট বড় মেরামত থেকে আস্ত জাহাজ নির্মাণ সবই হচ্ছে বুড়িগঙ্গার ওই পারে। আবার এসব জাহাজের ২৫% যন্ত্রাংশের যোগানও আসছে এখান থেকেই। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না তারা। যদিও শিল্প মন্ত্রণালয় বলছে এসব শিল্পকে এক করে নিতে কাজ করছেন তারা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। একটা সময় ছিল নকল পণ্যের সমর্থক হিসেবে ব্যবহার হতো মেড ইন জিঞ্জিরা। কালের বিবর্তনে এখানে একে একে ক্ষুদ্র মাঝারি থেকে গড়ে উঠেছে জাহাজ নির্মাণের মতো ভারী শিল্প। তাই এখানে এখন যে শিল্প সাম্রাজ্য গড়ে উঠেছে, তাতে খুব সহজেই গর্ব করে বলার সময় এসেছে, সময়টা এখন মেড ইন জিঞ্জিরার। নদীর এই পাশে সারাদিন কানে বাজে এমন টুকটাক শব্দ। দিনে দিনে বুড়িগঙ্গার পার ঘেঁষে প্রায় ১৫০ এমন ডকইয়ার্ড গড়ে উঠেছে। একটা সময়ে ছোটখাটো মেরামতের কাজ করলেও এখন যাত্রীবাহী আর পণ্যবাহী জাহাজের সকল মেরামতি হয় এই এলাকায়। চট্টগ্রাম থেকে আসা ইস্পাতের পাত, হাতুড়ি বাটালি আর ওয়েল্ডিংয়ের মাধ্যমেই সনাতনী কায়দায় চলে দিনরাত কাজ। শুধু কি মেরামত, আস্ত জাহাজও তৈরি করে ফেলেছেন এখানকার শ্রমিকরা। আমরা অলরেডি মনে করেন এটা যা আছে বানাইতে সবই পারি। নতুন বানাই, পুরান ই করি, রিফাইন করি।
আবার পাশেই এই জাহাজ নির্মাণকে ঘিরে গড়ে উঠেছে মাঝারি শিল্প। এখানেও সনাতনী ম্যাজিক। হাতে হাতেই তৈরি হচ্ছে জাহাজের অনেক যন্ত্র ও যন্ত্রাংশ। ছোট বড় জাহাজের পাখা এখানে তৈরি হচ্ছে পেশাদার দক্ষ হাতে। দরকার এসব শিল্পকে একটু তুলে ধরা। এটা একটা ডাইস উড়ায় ফেলানোর পরে এটা আবার রিফারিং করুম, রিফারিং এর পরে হিট দিমু, হিট দেওয়ার পরে পিতল গালামু, তারপরে ঢালুম, তারপরে নতুন একটা পপুলার হয়ে যাব। যে কোনো ডাইসের পাখা সেম টু সেম 19-20 হবে না, 20-20। বিদেশি একটা পাখা কিনতে গেলে দেখা যায় টাকা লাগবে 6 লাখ, ওই পাখাটাই আমরা দিতেছি 4 লাখ টাকায়। সরকার যদি আমার সহযোগিতা করে বাইরে আর যাইতে দিন, আমাদের দেশে এইগুলা তৈরি হতে পারতেছে। শিল্প মন্ত্রণালয় বলছে এরই মধ্যে এই শিল্পকে একটি কাঠামোয় নিতে কাজ চলছে। মুন্সিগঞ্জে আধুনিক শিল্প পার্ক কাজ শুরু হয়েছে এবং সাভারে আমরা একদম নদীর পাড়ে 500 একর জমির উপরে আরেকটি শিল্প পার্ক করছি। মূলত এই ধরনের শিল্প কারখানা স্থাপনের জন্য সেখানে জমি বরাদ্দ দেওয়া হবে। 80-র দশক থেকে ধীরে ধীরে উত্থান হয় জিঞ্জিরার এই শিল্প। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বারবার ধর্ণা দিয়েও দেশীয় মিলের চিনি কিনতে টিসিবিকে রাজি করাতে পারেনি শিল্প মন্ত্রণালয়। অথচ সরকারি প্রয়োজনে বাধ্যতামূলকভাবে দেশীয় পণ্য ক্রয়ে রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা। চিনি বা খাদ্য শিল্প কর্পোরেশন বলছে টিসিবির মাধ্যমে চিনি বিক্রির সুযোগ মিললে কিছুটা হলেও কমত লোকসান। টিসিবির দাবি চিনি ক্রয়ে দরপত্রের নিয়ম ভাঙার কোনো সুযোগ নেই। জুবাইর ফয়সালের রিপোর্ট। লাগামহীন খরচ, বিপরীতে সীমিত উৎপাদন, প্রতিদিনই বাড়ছে শ্রমিক কর্মচারীর বকেয়া আর ব্যাংকের দেনা। এমন চতুর্মুখী সংকটে বিপর্যস্ত সরকারি 15 চিনিকল, যেখান থেকে উত্তরণে চিনি বিক্রি বাড়ানোর সঙ্গে অল্প কিছু পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ শিল্প মন্ত্রণালয়। তবে বছর জুড়ে ভর্তুকি দিয়ে চিনি বিক্রি করলেও সরকারি প্রতিষ্ঠান টিসিবি কেনে না আখের লাল চিনি, এমন অভিযোগ তৃণমূলে, যা স্বীকার করে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন বলছে বারবার অনুরোধের পরও মন গলেনি টিসিবির। মিলের চিনি গুদমে গলে যাচ্ছে, পচে যাচ্ছে, সেখানে কিন্তু এটা টিসিবির মাধ্যমেও যদি দিত তাহলে কিন্তু আমাদের চিনি বিক্রিরও কোনো সমস্যা ছিল না। সেনাবাহিনী, পুলিশ, বিজেপি বাৎসরিক যে চিনি প্রয়োজন সেটার বরাদ্দ চায়। টিসিবিও আমাদের কাছে বরাদ্দ চেয়ে চিনি নিয়ে বাজারজাত করতে পারত, কিন্তু আমরাই টিসিবিকে অনেক সময় চিঠি লিখে আমাদের চিনি বরাদ্দ দেওয়ার জন্য বলেছি, কিন্তু তারপরও টিসিবি আমাদের চিনি নিতে আসে নাই। কার্যকর হচ্ছে না সরকারি চাহিদা পূরণে দেশীয় পণ্য ব্যবহারে উচ্চ পর্যায়ের নির্দেশনাও, এমন দাবি শিল্প মন্ত্রণালয়ের। আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে না, এটা প্রাইম মিনিস্টারের সুস্পষ্ট নির্দেশনা আছে। বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, এরপরেও ক্রয় করে না। কেন করে না সেটা তো তাদের ব্যাপার। যদিও টিসিবি বলছে দরপত্র অনুযায়ী সর্বনিম্ন দামেই চিনি কেনে প্রতিষ্ঠানটি। চিনি শিল্প কর্পোরেশন তো নিজেরাই বিক্রি করার জন্য যথেষ্ট, তারা তো নিজেরা নিজস্ব করতেছে। যদি আমাদের মিল গেট মূল্য হচ্ছে আমাদের টেন্ডারের কম পড়ে, তখন আমাদের টেন্ডার থেকে নিতে হয়। বেসরকারি যে সমস্ত তাদের কম্পিটিটর আছে তার সাথেও যাতে গুণগত বিষয়গুলো তারা কম্পিটিটিভ হতে পারে, সেই জিনিসটাও আমাদের নজরে রাখতে হবে। তবে নতুন মাড়াই মৌসুম থেকেই সবগুলো মিলে চিনির সঙ্গে বহুমুখী পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পাবনায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানার বিষাক্ত বর্জ্যে শত শত একর জমির ফসল নষ্টের অভিযোগ উঠেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই কারখানা চালু করায় স্থায়ী জলবদ্ধতায় অনাবাদী হয়ে পড়েছে ঈশ্বরদীর 10 গ্রামের ফসলি জমি। দুর্গন্ধযুক্ত বর্জ্যের সংস্পর্শে মরছে পুকুরের মাছ, ছড়িয়ে পড়ছে নানা পানিবাহিত রোগ। পাবনা থেকে এসে আসাদের তথ্য, ছবিতে রিপোর্ট। 2017 সালে পাবনার মুলাডুলির সরাইকান্দি গ্রামের ভদ্রার বিলে বিএডিসি, পানাসি, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ সেচ প্রকল্পের আওতাধীন জমি কিনে গড়ে তোলা হয় রশিদ পেপার মিল। স্থানীয়দের অভিযোগ, মিলের নির্গত বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত পানিতে নষ্ট হচ্ছে ধানসহ বিভিন্ন ফসল। স্থায়ী জলাবদ্ধতায় কৃষিজমি অনাবাদী হয়ে পড়ায় বিপাকে পড়েছেন চাষিরা। দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানিতে পরিবেশ দূষণের পাশাপাশি শরীরে ছড়িয়ে পড়ছে নানা ধরনের চর্মরোগও। পানির ভিতরে আমরা পাগুলা দিলেই যে পাগুলার ভিতরে ঘাও হয়, পচরানো হয়। আবাদ হবে না, তখন জমি বাধ্য হয়ে বেচা লাগবে ওর কাছে। 500 একর জমিকে নষ্ট করে ফেলেছে। যোগাযোগের চেষ্টা করছে এবং প্রতিকার চাইছে, তারা আমাদেরকে কোনো প্রতিকার দেয় নাই। তারা হুমকি দেয় যে আমাদের অস্ত্রবাদ দখল 5টা 6টা লোক মারলে কি হবে।
কেবল মাঠের ফসলই নয়, পেপার মিলের রাসায়নিক মিশ্রিত পানি পুকুরে মেশায় মারা যাচ্ছে মাছও। বারবার চেষ্টা করেও সমাধান দিতে পারছেন না জনপ্রতিনিধিরাও। এখান থেকে হাফ কিলোমিটারের বেশি আমার বাড়ি, সেখানেও মাছ মরি শেষ। আমরা বারবার তাদের অনুরোধ করেছি, কিন্তু তারা আমাদের কোনো অনুরোধে তারা কোনো সুরক্ষা দেয় না। তবে রশিদ পেপার মিল কর্তৃপক্ষ বলছে, স্থানীয়দের অভিযোগ অসত্য। পানি নরমালি এখান থেকে বের হয়ে বাইরে যাবে না, খুবই সামান্য পানি যাওয়ার জন্য আমরা হয়তো আমাদের পুরে সেটেল করে আবার ওই পানি আমরা টান দিয়ে সামনে নিয়ে বাইরে পানি যাবে না। কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন করা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। যেসব প্রতিষ্ঠান পরিবেশ ছাড়পত্র ছাড়া বা অন্যের ক্ষতি করে নিজেদের শিল্প উৎপাদন করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ফসল ও সম্পদ বাঁচাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সময় সংবাদ, পাবনা। আগাম আলু তোলার ধুম পড়েছে উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে। আগাম আলু চাষে প্রসিদ্ধ এই এলাকার কৃষকরা ভালো দামের আশায় এবার কিছুটা আগে ভাগেই আলু তুলে ফেলছেন। শুরুর কয়েকদিন জমিতেই প্রতি কেজি আলু 70 থেকে 75 টাকায় বিক্রি হলেও সুস্বাদু এই আলুর কেজি এখন নেমে গেছে 40 থেকে 42 টাকায়। নীলফামারী ঘুরে এসে শাকিল মাহমুদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রতন সরকার। মাত্র 50 দিন আগে লাগানো আলু ক্ষেত থেকে তোলার কাজে মহা ব্যস্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গ্রামগুলো। সকাল থেকে শুরু হয় আলু তোলার কাজ, দুপুরের মধ্যেই বস্তাবন্দি করতে ব্যতিব্যস্ত কৃষক। তাড়াহুড়ার কারণ প্রতিদিন কমছে আলুর দাম। 4 দিন আগে প্রথম যারা আলু তুলেছেন তারা খেতেই 70 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি করেছেন আলু। এখন দাম নেমে গেছে 40-42 টাকায়। ফলনও যা হয়েছে আল্লাহ দিছে, ভালো দিছে, বাজারও ভালো আছে। 42 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কেউ কেউ 45 পর্যন্ত বিক্রি করছে। 1 বিঘার মাটিতে আমার লাভ হবে আমার 40,000-45,000 টাকা। কিশোরগঞ্জের আলু প্রতিদিন ট্রাকে ট্রাকে যাচ্ছে কাউরান বাজার সহ ঢাকার বিভিন্ন বাজারে। পাইকার ব্যবসায়ীরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছেন। কাউরান বাজারে পটাবো, আমরা গৃহস্থর কাছে মাঠে এসে মাল কিনতেছি। কৃষকেরা আলু তোলা শুরু করছে, আমরা মনে করেন যে এগুলো নিয়ে আবার ঢাকায় বিক্রি করি। জেলার কৃষি কর্মকর্তা জানান, আমন ধান কাটার পর আগাম ও মূল মৌসুমের আলু দুবার আবাদ করছে কৃষক। এরপর হবে বোরোর আবাদ। এখানকার জমি 4 ফসলিতে পরিণত হওয়ায় লাভবান হচ্ছে কৃষক। অলরেডি আমাদের 20 হেক্টর জমির আলু হারভেস্ট করাও সম্পন্ন হয়েছে। ফলন আগাম আলু হিসেবে মোটামুটি ভালো। 4 ফসলিতে রূপান্তরিত হওয়ার কারণে জমির মোট উৎপাদন এবং মোট লাভ কৃষকদের আলটিমেটলি বেড়ে যাচ্ছে। এবছর জেলায় মোট 7,290 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যার মধ্যে কিশোরগঞ্জেই হয়েছে 4,000 হেক্টরের বেশি। নীলফামারীর কিশোরগঞ্জ থেকে রতন সরকার, সময় সংবাদ। করোনার কারণে দীর্ঘ 8 মাস 3 দিন বন্ধ থাকার পর ইতিহাস ও ঐতিহ্যের ধারক নাটোরের উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। গণভবন খোলা পেয়ে বাড়ছে দর্শনার্থীর ভিড়। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক। নাটোর প্রতিনিধি আল মামুনকে সাথে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট। ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। নাটোর শহর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে উত্তরা গণভবন। শুনশান নীরবতা কাটিয়ে 23 নভেম্বর থেকে দর্শনার্থীদের পদচারণায় ঐতিহাসিক এই স্থানটি ফিরে পেয়েছে প্রাণচাঞ্চল্য। চারিদিকে মনোরম লেক, সূর্য প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় 12টি কারুকার্য খচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে 41 একর জমির উপরে অবস্থিত উত্তরা গণভবন। দেশি বিদেশি মূল্যবান দুষ্প্রাপ্য গাছসহ প্রাচীন রাজপ্রাসাদের কারুশৈলী দেখে মুগ্ধ দর্শনার্থীরা। ঐতিহ্যের সাথে গাথা, এগুলো দেখলে সবার মধ্যে একটা সেরকম ইমোশন তৈরি হয়। তাদের ঐতিহ্য কিরকম ছিল, তো অনেক সুন্দর জায়গাটা। চিড়িয়াখানায় থাকা হরিণ, বানর ও পাখি আনন্দ দিচ্ছে শিশুদেরও। ওখানে হরিণ আছে, ময়না পাখি আছে, বানর আছে, অনেক কিছু আরো আছে। আগেকার রাজারা কেমন লাইফস্টাইল ছিল তাদের, সেই লাইফস্টাইল সম্পর্কে ধারণা নিতে পারলাম। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের উত্তরা গণভবনে আসার অনুরোধ জানান জেলা প্রশাসক। 10 জন, 20 জন, 50 জন মানুষের যদি আলাদা আলাদা থাকে তার মতো করে দূরে দূরে, তাহলে কিন্তু এখানে যে স্বাস্থ্যবিধি 3 ফিট বা 6 ফিট দূরত্ব, সেটি কিন্তু লঙ্ঘিত হওয়ার কোনো সুযোগ নেই। 1734 সালে রাজা দয়রাম রায় এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। 1967 সালে এটি গভর্নর হাউস হিসেবে পরিচিতি পায়। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন নামকরণ করেন। এখন রাজা নেই তাদের রাজত্ব, কিন্তু কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই নিদর্শনগুলো।
নাটোরের উত্তরা গণভবন থেকে সাইফুর রহমান রকি, সময়। ইতিহাসে নাম লেখালো চীন। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করল দেশটির পাঠানো নভোযান চ্যাংই 5। মহাকাশযানটি চাঁদের পাথর সংগ্রহ করবে, যা চীনের মহাকাশ বিষয়ে গবেষণাকে আরও গতিশীল করে তুলবে বলে মত বিশেষজ্ঞদের। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3:15 চাঁদে সফলভাবে অবতরণ করে চীনের মানুষবিহীন মহাকাশযান চ্যাংই 5। দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র জানায়, অবতরণের পরপরই কাজ শুরু করে নভোযানটি। এক বিবৃতিতে আরও জানানো হয়, নভোযানটি চাঁদের ওশান অব স্ট্রম নামের এলাকা থেকে 2 কেজি পাথর ও মাটি সংগ্রহ করবে। এর আগে কখনো সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়নি। একই সঙ্গে বিজ্ঞানীদের চাঁদের উৎস, গঠন ও সেখানকার আগ্নেয়গিরির অবস্থা সম্পর্কে জানতে সাহায্য করবে চ্যাংই 5। সফল অবতরণের ফলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই তালিকায় অংশ নিল চীন। এর আগে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান চাঁদে সফল অবতরণ করে। সফলভাবে অবতরণের পরপরই চীনকে অভিনন্দন জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর আগে গত মঙ্গলবার চীনের হেনান প্রদেশের ওয়েনচেন মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করে মহাকাশযানটি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পৃথিবীতে ফিরে আসবে চ্যাংই 5। রাইহানুল রানা, সময় সংবাদ। দেশে দেশে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। এরই মধ্যে রাস্তাঘাট, দোকানপাট ও দর্শনীয় স্থান রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে। তবে করোনা মহামারীতে বাড়তি সতর্কতা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ক্রোয়েশিয়ার জাগ্রেবের এই আলোকসজ্জা বলে দেয় বড়দিন এসে গেছে। রাস্তাঘাট, পার্ক, দোকানপাট ও বিভিন্ন প্যাভিলিয়নে উৎসবের আমেজ। তবে মহামারীর কারণে আগের মতো উপচে পড়া ভিড় নেই। সংক্রমণ ঠেকাতে ভ্রমণ সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে বিধিনিষেধ। মহামারীর মধ্যেই বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ইতালীয়রাও। নানা ধরনের উপহারের পসরা সাজিয়ে বসেছে দোকানগুলো। বড়দিন ও নতুন বছরের বর্ণিল সাজে তুষার শুভ্র রাশিয়ার মস্কোর নিকোলস্কায়া হয়ে উঠেছে অপরূপা। সেন্ট্রাল স্কোয়ারের পাশাপাশি মানেচনা স্কোয়ারে ঐতিহ্যবাহী ক্রিসমাস মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে করোনার ঝুঁকি নিয়ে কতটা উপভোগ করা যাবে তা নিয়ে সন্দিহান রুশরা। এখনো বুঝতে পারছি না এবছর উৎসবে অংশ নেব কিনা। পরিবারকে সময় দিতে শহরের বাইরে থাকবো, তাই এখনো নিশ্চিত না। বিধিনিষেধ শিথিল করায় দোকানপাট খুলতে শুরু করেছে বেলজিয়ামে। ব্রাসেলসে ক্রিসমাস ট্রি সহ বিভিন্ন জায়গায় বড়দিনের সাজসজ্জা করা হয়েছে। তবে করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। করোনায় এবার জার্মানিতে বড়দিনের উৎসবে ভাটা পড়েছে। বেশিরভাগ শহরেই ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন বাতিল করা হয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের উদ্ভট সব অজুহাত জুড়ে দিল নানা শর্ত। একই সুর ইউরোপীয় ইউনিয়নের। এবং বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে টিকাদান। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।